যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছিল বলে ইসরায়েল হামাসের সাথে বসে একটা আলোচনায় ছিল, সৌদি আরবও এখানে চাপ দিচ্ছিল। সো এটার জন্য আলোচনায় ছিল। এই আলোচনাটা হঠাৎ করে তারা ভেঙে দিয়ে রাফা আক্রমণ করলো। এই যে রাফা আক্রমণ করে যে লাস্ট যে জায়গাটা, মানে একদম ইজিপ্টের বর্ডারে এসে যেখানে মানে লাস্ট গাজার লোকজন লুকিয়েছিল, মানে গাজা স্ট্রিপের একদম শেষ মাথাটা হলো রাফা, যেখানে সে লুকিয়েছিল, সেই জায়গায় যখন আক্রমণ করলো আর বাঁচার কোনো জায়গা নাই। তো এইখানে বহির্বিশ্বর সাপোর্ট কিন্তু নেতানিয়াহু সাহেবের এই সরকারের এই আক্রমণগুলোর জন্য মোটামুটি আর কি অলমোস্ট গন আমরা ধরে নিতে পারি। অনেকেই বলছেন যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় মোসাদ জড়িত, আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। ইরানের আসলে কারেন্ট যে ইস্যুটা চলছে, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাট ফার্স্ট সাইট এটা মনে হয় যে হয়তো অ্যাক্সিডেন্টের ঘটনা। তবে বিশ্ব রাজনীতিতে এরকম সময় এ ধরনের ঘটনা পুরোপুরি কোইন্সিডেন্টাল নাও হতে পারে। সো এখন কয়েকটা দিকে তাকাতে হবে। একটা হলো যে এই যে প্রেসিডেন্ট রাইসির ইন্তেকাল, এই ইন্তেকাল কার কার জন্য লাভবান হতে পারে। প্রেসিডেন্ট রাইসি ইরানের সর্ববৃহৎ শক্তিধর ছিলেন না। ইরানের সিস্টেমে যেটা, সেটাতে দ্য স্পিরিচুয়াল লিডার মানে জনাব খামেনি, ওনার আসলে সবচেয়ে বেশি শক্তি। এবং যদি ইসরায়েলের সাথে যুদ্ধ বা এই ধরনের জিনিসও আমরা আলোচনা করি, তাহলে ওনার মাধ্যমে রিপাবলিকান গার্ড, যে আর্মির যে অপোজিট অংশটা আছে রিপাবলিকান গার্ড, তাদের সবচেয়ে বেশি শক্তি, যেটার উপরে প্রেসিডেন্ট রাইসির ক্ষমতা কম। আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে যে প্রভাব, প্রেসিডেন্ট রাইসি অনেকভাবেই দেখা হচ্ছিল যে এই খামেনি সাহেবের রিপ্লেসমেন্ট মানে তার উত্তরসূরি হতে পারেন। তো যদি উত্তরসূরি হতে পারেন এরকম একটা জায়গায় থাকেন, তার মানে আপনি ধরে নিতে পারেন যে তার অ্যাকচুয়াল কাগজে কলমে ক্ষমতা যতখানি, তার থেকে প্রভাব আরও বেশি থাকতে পারে, নাহলে তার উত্তরসূরি হিসেবে তাকে ধরা হতো না, বা পসিবল উত্তরসূরি হিসেবে ধরা হতো না। তো এখন ইসরায়েল এটা করেছে কিনা, ইসরায়েলের লাভ কি? যদি ইসরায়েল করিয়ে থাকে, ইসরায়েলের লাভ কি? ইসরায়েলের একদিক দিয়ে আপনি চিন্তা করতে পারেন যে ইরানকে আরও দুর্বল করে দেয়া। এখন প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান দুর্বল হয়ে যায়, এইটা আসলে ঠিক সত্যি না। কারণ ইরানের পলিটিক্যাল স্ট্রাকচারটা যেভাবে তৈরি, সেইখানে প্রেসিডেন্ট রাইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি প্রেসিডেন্ট অবভিয়াসলি, দেশের নির্বাচিত প্রেসিডেন্ট, বাট দেশ টালমাটাল হয়ে যাবে তা না। আর ইরান যদি জানে যে মোসাদ করিয়েছে, তাহলে ইরানের এটাতে তাদের রিয়াকশনটা কি হবে? এখন প্রথমত আমরা যদি ইরানের দিকে তাকাই, ইরান এখনও এমন কোনো রিয়াকশনই দেয়নি যেটাতে পরিষ্কার হবে যে তারা বিশ্বাস করে ইসরায়েলের দ্বারা এই ঘটনাটা ঘটানো হয়েছে। এদিকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেই, আমি জানি না অলরেডি বাংলাদেশের নিউজে এসছে কিনা, বাট আপনার বহির্বিশ্বের জিও পলিটিক্যাল আলোচনা যারা করেন তাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়েছে যে এই যেই দিন আই থিঙ্ক 20 তারিখে না, 20 তারিখে এই ঘটনাটা ঘটলো। 20 তারিখে ওই এলাকায়, যে এলাকায় ঘটনাটা ঘটলো, এই যে আপনার আজারবাইজান এবং আপনার ইরানের বর্ডারের এলাকায় যে ঘটনাটা ঘটলো, এই জায়গাটায় যে ওয়েদার চার্ট, মানে ওখানকার আবহাওয়াটা কেমন ছিল, ওখানে আসলে খুব ঘন ফগ আসার কথা কি না, মেঘলা কতখানি ছিল, এই যে এই আবহাওয়াটা, যে আবহাওয়ার রিপোর্টটা অ্যাকিউওয়েদার, একটা গ্লোবাল আপনার মানে মনে করেন আমেরিকান ব্যুরো অফ ওয়েদার, নামটা ভুলে গেছি, বাট ওটার দ্বারা যে ইনফরমেশন কালেক্ট করা হয়, আমেরিকার শত শত স্যাটেলাইট পুরো বিশ্বব্যাপী, এই স্যাটেলাইটগুলোতে যে ইনফরমেশনটা কালেক্ট করা হয়, আমেরিকান সরকার এই তথ্যগুলো, এই ওয়েদার তথ্যগুলো বিশ্বের সবার সাথে শেয়ার করে। সো বাংলাদেশের ওয়েদারও, আমরা যখন ওয়েদার রিপোর্ট দিই না, আমাদের স্পার্সো থেকেও বা যে আবহাওয়া অধিদপ্তর যখন ওয়েদার রিপোর্ট দেয়, ওরা ইনফরমেশনটা কিন্তু ওদের কাছ থেকে নেয়, ওই জায়গাটা থেকে নেয়। তো ওইখানে ওই এলাকার 24 ঘন্টার ওয়েদার রিপোর্ট ডেটা মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। এখন হঠাৎ করে এমন একটা ডেটা ব্যাংক, যেটার ডেটা পুরো বিশ্ব ব্যবহার করে এবং আমেরিকায় পুরো বিশ্বকে দেয়, এই ডেটা ব্যাংকের একটা এলাকার 24 ঘন্টার ডেটা নাই, উধাও। এটা একটু মানে মনে একটু প্রশ্ন জাগায় না? মনে হয় যে ভাই কী ঘটনা, এতগুলা কোইন্সিডেন্স কীভাবে একসাথে হলো? 3টা হেলিকপ্টার গেল, 3টা হেলিকপ্টার ফেরত আসলে, এর মধ্যে যেই একটা হেলিকপ্টারে রাইসি সাহেব ছিলেন, সেই একটা হেলিকপ্টারই ক্র্যাশ করলো। ওয়েদার ডেটা ওই দিনেরই, ওই জায়গারই ডেটা ব্যাংক থেকে উধাও। তো অটোমেটিক একটা প্রশ্ন জাগে যে কোনো ফাউল প্লে আছে নাকি, এবং যদি ফাউল প্লে হয়ে থাকে, তাহলে এই ফাউল প্লেতে
বিশ্ব রাজনীতির সবচেয়ে উচ্চ জায়গা থেকেই ফাউল প্লে হয়েছে, তাছাড়া হয়নি। যদি হয়ে থাকে, তবে এগেন ফাউল প্লে যে হয়েছে এগুলো কোইন্সিডেন্স না, এটারও কোনো গ্যারান্টি নেই। এবং ইরান যেহেতু এখনো কোনো আওয়াজ তুলেনি যে ইসরায়েলের হাত এটাতে ছিল, তাহলে হয়তো ইরানেরও কোনো কারণ থাকতে পারে যে তারাও কোনো কংক্রিট এভিডেন্স খুঁজে পায়নি যে কারো হাত ছিল। সো হ্যাঁ, আজকে কারো হাত ছিল কিনা, মোসাদ বা কারো হাত ছিল কিনা, এটা রিলেটেড অনেক প্রশ্ন রয়ে যায়। কেন ওই যে 3টা হেলিকপ্টার ছিল, হঠাৎ করে একটা হেলিকপ্টার এখানে ক্র্যাশ করলো, তাহলে 3টা টার্বুলেন্স হলে তো 3টারই হওয়ার কথা। এবং যদি ওই যে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এইটা অনেক পুরনো আমেরিকান হেলিকপ্টার এবং এত বছর ধরে আমেরিকা থেকে যেহেতু এমবার্গো দেয়া ইরানের উপরে, এটার পার্টস পায় নাই, তাইলে অবভিয়াসলি প্রেসিডেন্ট সাহেব যে হেলিকপ্টারের সবচেয়ে উঠবে, সবচেয়ে বেস্টটাতেই উঠবে, ওইটাই ক্র্যাশ করলো। এটা একটু আজব না? ওয়েদার ডেটা হঠাৎ করে, আবহাওয়ার ডেটা নাই, এটা একটু আজব না? সো এই যে এই আজব কোইন্সিডেন্সগুলো আছে, যার জন্য পাবলিকের মনে প্রশ্ন জাগছে যে এখানে অন্য কোনো ফাউল প্লে আছে কিনা। আবার উল্টো দিকে রাইসি সাহেবের মৃত্যুতে কে লাভবান হয়? ইসরায়েল কি বড়ভাবে লাভবান হয়? নট রিয়েলি। ইরানের বা আমেরিকার কেউ কি বড়ভাবে লাভবান হয়? নট রিয়েলি। যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেই দেশ, তারা কি কোনো আওয়াজ তুলেছে? ইরান কোনো আওয়াজ তুলেছে? নট রিয়েলি। তাহলে আসলে আপাতত অ্যাটলিস্ট এটা নিয়ে পরিষ্কার কিছু বলা খুব মুশকিল। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্য কি নতুন উত্তেজনা তৈরি হবে? দেখেন, হতেই পারে। নতুন কোনো, এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম, এগুলো রিলেটেড নতুন কোনো তথ্য যদি বের হয় তাহলে নিশ্চয়ই হতে পারে। আবার ইরানের রাজনীতিতে যদি ভিন্ন কোনো মোড় নেয়, কারণ অবভিয়াসলি এখন আবার একটা নির্বাচনের বিষয় আছে, সেকেন্ড ইন কমান্ড যে প্রেসিডেন্টের রোল ফুলফিল করবে, তারপর নতুন একটা নির্বাচন হবে। যদিও পাওয়ার অল ইন অল ইরানে যে সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানে অল ইন অল দ্য স্পিরিচুয়াল লিডার, মানে আপাতত জনাব খামেনির হাতেই টোটাল পাওয়ার। স্টিল একটা নির্বাচনী প্রসেস আছে, একটা ডেমোক্রেটিক প্রসেস আছে, এবং ওই দেশেও কিছু ডেমোক্রেসি আছে, আমাদের দেশে নাই, ওই দেশে কিছু ডেমোক্রেসি আছে। সো ওই নির্বাচনী প্রসেসটা এখন হতে হবে। ওই নির্বাচনী প্রসেসের মাধ্যমে কি হতে পারে না হতে পারে, এগুলোর উপরে কিছু ইম্প্যাক্ট পড়তে পারে। ইরানে একটা সিস্টেম আছে যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে যাওয়ার জন্য এগেন ওই যে শুরা কাউন্সিলের, মানে আমরা সুন্নি ইসলামে এটাকে শুরা কাউন্সিল বলি, বা শুরা কাউন্সিল টাইপের ইরানে একটা আছে জনাব খামেনির লিডারশিপে। ওই শুরা কাউন্সিল, ওটার নামটা এগেন এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, বাট ওই কাউন্সিলটার মাধ্যমে অ্যাপ্রুভড হতে হবে ক্যান্ডিডেট। সো ওই অ্যাপ্রুভালটা না আসলে আপনি ক্যান্ডিডেটই হতে পারবেন না। সো ওই অ্যাপ্রুভালটা যদি আসে, তার মানে তো আপনি বেসিক্যালি মোটামুটি একই লাইনের লোক। সো তাহলে বড় কোনো টালমাটাল ইরানের ভেতরে এটা রিলেটেড আসার সম্ভাবনা আমি কম দেখছি। তবে নতুন কোনো তথ্য যদি বের হয় এবং কেউ যদি ঝামেলা লাগাতে চায়, সাপোজ কেউ এই ঘটনাটা ঘটিয়েছে, আসলে এটা অ্যাক্সিডেন্ট না, তাহলে সে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই কিছু একটা তৈরি করার জন্য। তাহলে তারা যদি এখন ঝামেলাটা বাঁধানোর জন্য নতুন কোনো তথ্য প্রচার করে, তাহলে হ্যাঁ, রাতারাতি পুরো মধ্যপ্রাচ্য টালমাটাল হয়ে যেতে পারে। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ কি? দেখেন, ইসরায়েল এই মুহূর্তে নিজেদের বোঝ ঝামেলা আছে। ইসরায়েলকে বারবার করে বহির্বিশ্বের সবাই চাপ দিচ্ছে, গাজায় স্পেশালি যে রাফা আক্রমণ করার পর থেকে, মানে রাফা আক্রমণ করার আগ পর্যন্ত আপনিও জানেন যে একটা সিজ ফায়ার এগ্রিমেন্টের আলোচনা চলছিল, এবং এটা কিন্তু যুক্তরাষ্ট্রই চাপ দিচ্ছিল বলে ইসরায়েল হামাসের সাথে বসে একটা আলোচনায় ছিল, সৌদি আরবও এখানে চাপ দিচ্ছিল। সো এটার জন্য আলোচনায় ছিল। এই আলোচনাটা হঠাৎ করে তারা ভেঙে দিয়ে রাফা আক্রমণ করলো। এই যে রাফা আক্রমণ করে যে লাস্ট যে জায়গাটা, মানে একদম ইজিপ্টের বর্ডারে এসে যেখানে মানে লাস্ট গাজার লোকজন লুকিয়েছিল, মানে গাজা স্ট্রিপের একদম শেষ মাথাটা হলো রাফা, যেখানে সে লুকিয়েছিল, সেই জায়গায় যখন আক্রমণ করলো আর বাঁচার কোনো জায়গা নাই। তো এইখানে বহির্বিশ্বর সাপোর্ট কিন্তু নেতানিয়াহু সাহেবের এই সরকারের এই আক্রমণগুলোর জন্য মোটামুটি আর কি অলমোস্ট গন, আমরা ধরে নিতে পারি। এর মধ্যে ইসরায়েলের ভেতরে তাদের রাজনৈতিক ঝামেলা শুরু হয়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভা মানে এখন যা মনে হচ্ছে যে এই জুনের 7-8 তারিখের মধ্যে ভেঙে যাবে। নেতানিয়াহুর মন্ত্রিসভা যদি জুনের 7-8 তারিখের মধ্যে ভেঙে যায়, তাহলে ওদের নতুন নির্বাচন দিতে হবে। এই যুদ্ধের মধ্যে, মানে ওরা তো যুদ্ধ করছে এখন, আসলে ওরা বলছে যুদ্ধ, আমরা তো জানি ভাই ঘোড়ার ডিমের যুদ্ধ, ওরা জেনোসাইড চালাচ্ছে, ওরা গণহত্যা চালাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট ওদের পাবলিকের কাছে তো ওরা যুদ্ধ বলছে। যুদ্ধের মধ্যে নতুন নির্বাচন, ওদের উপরে অনেক চাপ আছে, নেতানিয়াহু সাহেবের উপরে অনেক চাপ আছে। সো এই যে এই ঘটনাগুলোর ভেতরে ওরা যদি ইসরায়েল ঘটিয়েও থাকে ইরানের এই মর্মান্তিক যদি মৃত্যু মানে রাইসি সাহেবের ইন্তেকাল যদি আসলে হত্যাকাণ্ড হয়ে থাকে, যদি এটা তারা ঘটিয়ে থাকে, তাহলে কিন্তু তারা নিজেদের ঝামেলা অনেক বেশি বাড়াচ্ছে না বুঝে। বিকজ তারা অলরেডি যে ঝামেলার মধ্যে আছে, এর মধ্যে আরও যদি কমপ্লিট মিডল ইস্ট তাদের বিরোধিতা করে, আর
মনে করেন ইরানের কথাই চিন্তা করেন, ইরান ইসরায়েলের যেই মুখোমুখি অবস্থানটা আছে, এই যে গত মাসেই মিসাইল নিক্ষেপ একে অপরকে করলো, হ্যাঁ, এই যে মুখোমুখি অবস্থা, এই জায়গায় যদি ইরানের কাছে প্রতীয়মান হয়, পরিষ্কার হয় যে রাইসি সাহেবের মৃত্যু এটা মৃত্যু না, ইন্তেকাল না, এটা অ্যাক্সিডেন্ট না, এটা হত্যাকাণ্ড, তাহলে ইরান আক্রমণে বর্তাবে। ইরান যদি আক্রমণে বর্তায় এমন একটা সময় যেখানে ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন খুব খারাপ অবস্থা, তাহলে কি হতে পারে? হ্যাঁ, এখানে মনে করেন কনস্পিরেসি থিওরির খাতিরে একটা আলোচনা করা যেতেই পারে যে নেতানিয়াহু সাহেব বা ইরানে যারা হার্ডলাইনার, নেতানিয়াহু সাহেবের মেইন পার্টনার যারা একদম হার্ড রাইট, মানে যারা বলে যে আমরা মুসলমান রাখবো না, টু নেশন থিওরি চলে না, একটা দেশ ইসরায়েল, কোনো মুসলমান এখানে থাকবে না, এটা পুরা ইহুদি দেশ, যারা এরকম হার্ড লাইনার, তারা চাইতেই পারে যে বড় আকারে একটা যুদ্ধ লাগলে তাহলে ভিতরের যে ইন্টারনাল যে ডিসপিউট আছে, যে ঝগড়াটা আছে, না এরকম মারামারি কেন করছি, এই ঝগড়াটা বন্ধ হয়ে যাবে। যুদ্ধ তো যুদ্ধ, তাহলে সব মার, এটা হতেই পারে, মানে এটা ইম্পসিবল না যে ইসরায়েলের হার্ডলাইনাররা এই ধরনের কিছু চায়, বাট চায় আর করেছে এক জিনিস না। তবে যদি এগেন আবিষ্কৃত হয় যে তাদের এটাতে কোনো হাত আছে, তাহলে হ্যাঁ, তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সহানুভূতি জানিয়েছে, এটাকে কিভাবে দেখেন? মার্কিন যুক্তরাষ্ট্র যে সহানুভূতিটাও জানিয়েছে না, সেটাও কিছু দূর, মানে কি বলবো, মার্কিন যুক্তরাষ্ট্র একটা লাইন আছে, তাদের স্পেসিফিক লাইন আছে, তারা বলেন যে যে কোনো ধরনের আনন্যাচারাল ডেথ নিন্দনীয় বা দুঃখজনক, যদি ঘটিয়ে থাকে নিন্দনীয়, যদি এমনি ঘটে থাকে তাহলে দুঃখজনক, এবং তারা সেই হিসেবেই দুঃখ প্রকাশ করেছে। তারা ইরানকে যে সমবেদনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যু এই ইন্তেকালের জন্য সমবেদনা জানিয়েছে, একই সাথে তারা বলেছে যে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেছে সে নিজে ইরানের মাটিতে গণহত্যায় জড়িত ছিল। এটা পরিষ্কার ম্যাথিউ মিলারের বক্তব্য আপনার টু দ্য প্রেস, হ্যাঁ, যে সে নিজে গণহত্যায় জড়িত ছিল। তবুও যে কোনো মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করি, আনন্যাচারাল মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করি, এবং তার জন্য ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করছি। তাদের বক্তব্য কিন্তু এরকম ছিল। সেখানে আপনি ধরে নেন যে কতখানি বা আসলে সমবেদনা দেখিয়েছে। হামাস গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করছে, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, হামাস সম্বন্ধে মন্তব্য করা খুব মুশকিল, সো আমি মন্তব্য করব না। আমরা আসলে, কারণ হামাস একটা পলিটিক্যাল ইউনিট এবং একটা মিলিটেন্ট পলিটিক্যাল ইউনিট, হ্যাঁ, সো তারা যেটাতে বিশ্বাসী তারা সেই কাজ করছে। আমাদের আলোচনা মোর প্যালেস্টিনিয়ান জনগণ নিয়ে, কে কার সাথে যুদ্ধে লিপ্ত আছে, কি করছে, এটা আমাদের মাথা ব্যথা না। আমাদের আলোচনা আসলে প্যালেস্টিনিয়ান জনগণ নিয়ে। এই যে গাজার জনগণের উপরে যে আক্রমণ চলছে, 30,000-এর উপরে যে ইন্তেকাল করেছে, এবং অনেক রিপোর্ট থেকে বলা হচ্ছে 80,000-এর উপরে ইন্তেকাল করেছে, বাট বেসিক রিপোর্ট 25 থেকে 30,000 ইন্তেকাল করেছে। ইসরায়েল বলছে যে এর বেশিরভাগই হামাস মিলিটেন্টস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো ইসরায়েল তো বলবেই, কিন্তু 25 থেকে 30,000 জীবন লস অফ লাইফ। এবং এগেন আমি সবচেয়ে লো কাউন্টগুলোই ধরছি, আমি হাই কাউন্টগুলো ধরছি না, 70-80,000 হাই কাউন্ট ধরছি না, আমি লো কাউন্টগুলো ধরছি, যে 25 থেকে 30,000 লস অফ লাইফ। 25 থেকে 30,000 লস অফ লাইফ কয় দিনে? কয়েক মাসে। এই কয়েক মাসের ভিতরে 25 থেকে 30,000 লস অফ লাইফ মানে কি? মানে দিনে শত শত হত্যাকাণ্ড হচ্ছে, দিনে। এইটাকে আপনি গণহত্যা ছাড়া আর কি বলবেন ভাই? এই যে প্যালেস্টাইনের জনগণের উপরে যে গণহত্যাটা হচ্ছে, এবং এটাও রাতারাতি গণহত্যা, এখন গণহত্যা চলছে, এর আগে যে তারা অত্যাচার করেনি, আরও লো স্কেল গণহত্যা চালায়নি, এটাও সত্যি না তো। সে 47 সালের পর থেকে ভাই জোর করে জমি দখল, জোর করে বিতাড়িত করা, জোর করে দেশ থেকে বের করে দেয়া, এবং যখন এগুলো করতে না পারে তখন গণহত্যা, এটা তখন থেকে শুরু হয়েছে, জায়নিস্টরা শুরু করেছে। সো 80 বছরের ধরে এই গণহত্যা চলছে, জাস্ট গত কয়েক মাস, গত 5-7 মাস ধরে এটা আরও তীব্রতার আকার ধারণ করেছে, যে দিনে শত শত মারছে। এইটা মানে এইটার এগেনস্টে নিন্দা করা, যদি আমরা হাতে যে থামাতে না পারি, মিনিমাম নিন্দা করা আমাদের সবার মানে একদম মানে মানুষ হিসেবে দায়িত্ব ভাই। মুসলমান ভুলে যান, অন্য যে কোনো কিছু ভুলে যান, জাস্ট বেসিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। সো না, মানে হামাস রাজনীতি এটা বাদ দেন, এখন হিউম্যানিটেরিয়ান এবং হিউম্যানিটি নিয়ে আলোচনা। এবং এই যে গণহত্যা ইসরায়েলি আইডিএফ মানে ডিফেন্স ফোর্সেস চালাচ্ছে, এই নেতানিয়াহুর সরকারের মাধ্যমে এটা চালানো বা সরকারের ডিসিশনে চালানো হচ্ছে, এইটা বন্ধ না করতে পারলে আমরা ভাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে চেহারা দেখাতে পারবো না যে আমরা নাকি সিভিলাইজ ছিলাম, এটা আমরা বলতে পারবো না।